সম্মানিত দর্শক মণ্ডলী বা যারা বিভিন্ন ক্লাসে পঠন পাঠন করছো, বিভিন্ন জায়গায় পড়াশোনা করছো, স্কুলে যাচ্ছ, তোমাদের এই টপিকটি বিশেষভাবে দরকার। যে ইতিহাস থেকে আমরা কি জানতে পারি। প্রথম দিকে দেখো, ইতিহাস আর ভূগোলের সঙ্গে তেমন কোনো কিন্তু তফাৎ নেই। মানে প্রথম আমি শুরু করতে চলেছি ভারতীয় জনজীবনে বা ভারতের ইতিহাসের যে ভৌগোলিক প্রভাবটা রয়েছে সেটা নিয়ে। দেখো, প্রথমে প্রাচীন ভারতের ইতিহাস মানে ভারতীয় সভ্যতার যেখানে উন্মেষ হচ্ছে, সেখানে এই বিষয়গুলি তোমরা পেয়ে যাবে যে ভারতীয় জনজীবনে মানে ভারতীয় ইতিহাসে ভৌগোলিক প্রভাব। কে এম পানিক্কর নামটি তোমরা মনে রাখবে। কে এম পানিক্কর তিনি কিন্তু এ সার্ভে অফ ইন্ডিয়ান হিস্টোরি বলে একটা তার বই আছে, তিনি রচনা করেছিলেন। সেখানে তিনি বলেছেন যে ভারতীয় জীবনে বা ভারতীয় সভ্যতার সূচনা লগ্ন থেকে ভারতের ইতিহাসে বা সভ্যতার সূচনা লগ্ন থেকে যে ভূগোলের প্রভাবটা কেমনভাবে আছে, সেই বইটাতে তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এবং তিনি বলেছেন যে হিমালয়ের প্রভাব একটি গুরুত্বপূর্ণ, সমুদ্রের প্রভাব একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং নদ নদীর প্রভাব আছে। তারপরে বিভিন্নভাবে বৈদেশিক শত্রুর আক্রমণ হয়েছে, কিভাবে হয়েছে, তারা কিভাবে ভারতের সংস্কৃতির সঙ্গে মিশে গেছে। এবং তোমাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষের ওপর বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ হয়েছে। কয়েক হাজার বছর ধরে ভারতের ওপর আক্রমণ হয়েছে। এত আক্রমণ হয়েছে যে অন্য কোনো সভ্যতা হলে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যেত। যে ভারতীয় সভ্যতা নিশ্চিহ্ন হয়নি কেন, এই আলোচনার মধ্য দিয়ে তোমরা বুঝতে পারবে। প্রথমে বলি যে এটা আমার মতো করে আমি ব্যাখ্যা করছি, ছাত্রছাত্রীদের বা প্রিয় দর্শক মণ্ডলীদের যাতে সহজে বোধগম্য হয় সেভাবে আমি ব্যাখ্যা করছি। হিমালয়ের প্রভাব ভারতের উত্তর পশ্চিম থেকে একদম পূর্ব প্রান্ত, মানে আমাদের অরুণাচল প্রদেশ, সিকিম, ভুটানের এই দিকগুলো দিয়ে এই বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু ভারতে হিমালয় আছে। এই হিমালয়ের গুরুত্ব কী? এই হিমালয় যুগে যুগে ভারতীয় সভ্যতার ওপর যে বৈদেশিক আক্রমণ হয়েছে তার প্রভাব অনেকটাই কমিয়েছে। বা মধ্য এশিয়া বা ইউরোপের যে প্রবল শৈত্যপ্রবাহ, বিশেষ করে রাশিয়া বা ওই দিক থেকে যে উত্তরের শৈত্যপ্রবাহটা আসে, প্রচণ্ড শীতল একটা আবহাওয়া, যার থেকে এই হিমালয় তার কাছে কঠিন দেওয়ালের মতো দাঁড়িয়ে রয়ে সেটাকে কিন্তু ঠেকিয়ে দিয়েছে। ফলে ভারত কিন্তু চরম শীতল আবহাওয়া থেকে মুক্ত হয়েছে। আবার ভারতবর্ষের দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব দিক দিয়ে আর পুরোপুরি দক্ষিণ দিক, এই তিনটি দিক দিয়ে কিন্তু ভারতবর্ষ কিন্তু সম্পূর্ণরূপে, অর্থাৎ ভারতের উত্তর দিক বাদ বাকি প্রায় সমস্ত দিকেই কিন্তু সমুদ্র দিয়ে পরিবেষ্টিত। অর্থাৎ ভারতের তিন দিক সমুদ্র দিয়ে ঘেরা, তাই ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়েছে। এটা ভৌগোলিক দিক থেকে। ঐতিহাসিক দিক থেকে ভারতকে উপমহাদেশ বলা হয়েছে কেন? বলা হয়েছে এই জন্যেই যে ঐতিহাসিক দিক থেকে বলছি উপমহাদেশ বলা হয়েছে কেন, বিশ্বের বিভিন্ন দেশের অর্থাৎ সমগ্র পৃথিবীর সংস্কৃতি এখানে পাওয়া যায়। যুগে যুগে বিভিন্ন ধরনের মানুষ এসছে, কেউ আক্রমণকারী হিসাবে এসছে, তারা ভালোবেসে ভারতবর্ষে রয়ে গেছে, ভারতবর্ষের সংস্কৃতিকে পুষ্ট করেছে। আবার কেউ ভালোবেসে ভারতবর্ষে এসেছে। বহু বৈদেশিক জাতি বা ভারতবর্ষের আদি স্থানীয় যে গোষ্ঠী, সকলে মিলেমিশে একাকার হয়ে গেছে। বিভেদের মাঝে এই যে ঐক্যের মিলন, এই জন্য ভারতবর্ষকে বলা হয়েছে মহামানবের সাগর তীর। অর্থাৎ এই দিক থেকে দেখতে গেলেও ভারতবর্ষ কিন্তু উপমহাদেশ। তাহলে হিমালয়ের প্রভাব গেল। আচ্ছা, শুধু কি হিমালয়ের প্রভাব? তা নয়,
এরপরে আছে বিন্ধ্য পর্বত নিয়ে একটু কথা না বললে হবে না। বিন্ধ্য পর্বত হচ্ছে ভারতকে সম্পূর্ণ দুটি ভাগে ভাগ করেছে। ভারতবর্ষকে কটি ভাগে ভাগ করেছে? সম্পূর্ণ দুটি ভাগে ভাগ করেছে। যেমন আগেকার দিনে উত্তর ভারতকে বলা হতো আর্যাবর্ত এবং দাক্ষিণাত্য, মানে বাদবাকি যে সমগ্র দক্ষিণ বা মধ্য ভারত থেকে ভারতবর্ষের যে দক্ষিণ দিকের অংশটা তাকে বলা হতো দাক্ষিণাত্য। এবার বৈদেশিক আক্রমণ যখনই হয়েছে তখনই তোমরা দেখবে যে উত্তর পশ্চিম ভারত থেকে বৈদেশিক অনুপ্রবেশ ঘটেছে আক্রমণকারীদের, বা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য। ভারতবর্ষ আগে থেকেই সম্পূর্ণ সমৃদ্ধ একটি জনগোষ্ঠী। প্রথম থেকে সে সিন্ধু বা হরপ্পা সভ্যতা বা মেহেরগড় সভ্যতা থেকে তোমরা যদি ঐতিহাসিক উপাদানগুলো দেখো বা পড়াশোনা করে দেখবে ভারতবর্ষ আগাগোড়াই সমৃদ্ধ। এবার এখান থেকে যে ব্যবসা বাণিজ্যের বিষয়বস্তুগুলো ইউরোপ বা মধ্য এশিয়ায় যেত বা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ত, সেগুলো দেখে সেখানকার ব্যবসায়ী গোষ্ঠী বা সেখানকার মানুষেরা প্রলুব্ধ হতে থাকে। ফলে তারা ভারতবর্ষকে আবিষ্কার করার জন্য ভারতবর্ষে আসে। পরে ভারতবর্ষের উপরে তারা প্রভাব বিস্তার করে, কখনো আক্রমণ করে লুট করে নিয়ে যায়, কখনো তারা এসে এখানে ব্যবসা বাণিজ্য করে ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করে। তবে সকলে যে আক্রমণ করেছে তা নয়, অনেকে এসে ভারতবর্ষে থেকেও গেছে। যাই হোক, তাই উত্তর ভারতের ওপর কিন্তু আমাদের বারবার আক্রমণ হয়েছে। মধ্য এশিয়া থেকে বা ইউরোপীয় জাতিগোষ্ঠীগুলি যখন এসে আক্রমণ করেছে, মোগল, শক, পাঠান, হুন সবার প্রথম ভারতবর্ষকে আক্রমণ করে পারসিক জাতি। এ নিয়ে পরবর্তীতে ভিডিও হবে। কিন্তু এই যে বিন্ধ্য পর্বতের কথা বলছি, এই বিন্ধ্য পর্বতটা কিন্তু তোমাদের এটা অতিক্রম করে দক্ষিণ ভারতে অতটা প্রবেশ করতে পারেনি, বা পরবর্তী পর্যায়ে যখন রাজা মহারাজারা উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন, তারাও ব্যর্থ হয়েছে। আবার দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতের দিকে রাজারাজারাও অস্বীকার করতেন। মাঝখানে এক দুর্লঙ্গ বাধার মতো দেওয়াল হিসেবে দাঁড়িয়েছিল বিন্ধ্য পর্বত। এই জন্য উত্তর ভারতের থেকে দক্ষিণ ভারতে তোমাদের দেখবে যে সাংস্কৃতিক তেমন অনুপ্রবেশ ঘটেনি। তাদের কিন্তু সংস্কৃতিকে তারা অক্ষুণ্ণ রাখতে পেরেছে অনেকাংশে, এবং সেখানে স্থাপত্য এখনও তোমরা কিন্তু অটুটভাবে অনেক কিছুই দেখতে পারবে। সব না হলেও এই যে উত্তর ভারত থেকে ঐতিহাসিক নিদর্শন দক্ষিণ ভারতে অনেক বেশি, এটা মনে রাখবে। এর মূল কারণ হচ্ছে বিন্ধ্য পর্বত অতিক্রম করে আক্রমণ করা বা ভারতীয় সভ্যতা বা সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া, এটা ছিল প্রায় একটা চ্যালেঞ্জের মতো কাজ। তাই ভারতবর্ষকে কিন্তু এইভাবে বিভিন্ন পাহাড় পর্বত দিয়ে এই যে দুর্গম যে পথ, এটা অতিক্রম করতে পারেনি তারা। আচ্ছা, সমুদ্রের প্রভাব কি? সমুদ্র 3 দিক থেকে পরিবেষ্টিত। সমুদ্র পার করে এইভাবে একটা জনগোষ্ঠীর উপর আক্রমণ করা তখনকার দিনে সহজ কাজ ছিল না। আচ্ছা, নদ নদীর প্রভাব তোমরা দেখবে হিমালয়ের উপর থেকে বেশিরভাগই নদ নদীগুলো এসে সমুদ্রে মিশে যাচ্ছে। কয়েকটি মাত্র দক্ষিণ দিকে আরব সাগরে মিশেছে, বেশিরভাগই বঙ্গোপসাগরে মিশেছে। ভারতবর্ষের 80% নদীই কিন্তু হিমালয় বা বিভিন্ন পর্বতমালা বা পাহাড় থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরের দিকে এসেছে, মানে পূর্ব ভারত দিয়ে নেমেছে। এই জন্য উত্তর ভারত থেকে পূর্ব ভারতের দিকে যে নদীগুলি নামছে বা অন্যান্য নদীগুলির মানে যে সমভূমি এলাকা, যে ভৌগোলিক জায়গার উপর দিয়ে সেই নদীগুলি প্রবাহিত হচ্ছে, সেখানে কিন্তু শস্য শ্যামল উর্বর হয়েছে। এই জন্য রাজরাজাদের মধ্যে তখনকার দিনে এই সময়গুলো থেকে যে লড়াই হয়েছে, বেশিরভাগই দেখবে গঙ্গা উপত্যকা বা বিভিন্ন নদী উপত্যকাকে কেন্দ্র করে। কারণ সেখানে অল্প পরিশ্রমে ভালো ফসল হতো, সরকারের খরচ চলতো এবং বিভিন্ন জনগোষ্ঠী এর উপর নির্ভর করে কিন্তু সমৃদ্ধ হতে পেরেছে। এবং দ্বিতীয়ত আর একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে পার্বত্য অঞ্চলে যেখানে চাষাবাদ করা খুব কঠিন একটি বিষয়, অর্থাৎ আগেকার দিনে তো কৃষি নির্ভর সভ্যতাই ছিল,
মূল সমাজের মেরুদণ্ড বা অর্থনীতির ভিত্তি, তাই সেখানকার মানুষদের কিন্তু অত্যন্ত পরিশ্রমের ফলে ফসল উৎপন্ন করতে হতো। তাই সেখানকার মানুষেরা ছিল অত্যন্ত কষ্ট সহিষ্ণু। এখনও তোমরা দেখতে পারো পার্বত্য অঞ্চলের মানুষ কিন্তু শারীরিকভাবে সক্ষম। আর এই জন্যেই যেখানের মাটি উর্বর সেখানে মানুষ আয় উন্নতি করার পরও যথেষ্ট সময় পেয়েছিল অন্যদিকে নিজের চিন্তাভাবনাকে কাজে লাগানোর। এই জন্যে যেখানে উর্বর মৃত্তিকা বা যেখানে জনগোষ্ঠী যত সমৃদ্ধ সেখানে কিন্তু শিল্প কার্য তত বেশি প্রসারিত হয়েছে। কিন্তু যেখানে দুর্গম মালভূমি বা পাহাড় পার্বত্য অঞ্চল সেখানে মানুষ কিন্তু জীবনের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য প্রচণ্ড লড়াই করেছে। তারা যথেষ্ট সময় পায়নি। তারা শারীরিক দিক থেকে সক্ষম হলেও কিন্তু তারা শিল্প প্রতিভা নিয়ে বেশি কিন্তু মাথা ঘামানোর সময় পায়নি। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। আমি সেই আগেকার কথা বলছি। তাহলে এইভাবে ভারতীয় যে ইতিহাসের উপরে ভূগোলের একটা প্রভাব আছে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ভিডিওটি দেখো। আর এরকমই আরও অনেক কিছু ঐতিহাসিক, ভৌগোলিক বা ধীরে ধীরে আরও বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা তোমাদের সামনে নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখো এবং শেয়ার করো।